প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমরা আবার পড়াটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। গত ক্লাসে আমরা পড়ছিলাম সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স নিয়ে। এখন সামনের দিকে এগিয়ে গেলে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্সের সেমিকন্ডাক্টর অংশটার আমরা পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে তোমাদের গত ক্লাসে জাস্ট সংজ্ঞাটা পড়েছিলাম। আজকে পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে আরেকটু ডিটেইলে আলোচনা করব, কারণ এর পরবর্তীতে আমরা আসলে ডায়োড সংক্রান্ত পিএন জাংশন যখন করতে যাব তখন হচ্ছে এই বিষয়টা আমাদের আরেকটু ডিপলি জানতে হবে। তো এক্ষেত্রে আমরা তোমার এখানে আমি আগে বলে রেখেছিলাম পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের চিত্রটা এঁকে রেখে একটা চিত্রর মতো এঁকে রেখেছি। পি টাইপ সেমিকন্ডাক্টরে বলা হয়েছিল পর্যায় সারণীতে তোমার চতুর্থ যোজির সাথে অপদ্রব্য হিসেবে তৃতীয় যোজি মৌলটাকে ডোপিংয়ের মাধ্যমে আমরা পি টাইপ অর্ধপরিবাহীটা রেডি করে থাকি। এখানে দেখো যে এই ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের পর্যায় সারণীর চতুর্থ যোজি মৌল সিলিকনের সাথে আমি তৃতীয় যোজি মৌল অ্যালুমিনিয়ামের ডোপিং করেছি। এক্ষেত্রে দেখো সিলিকনের কিন্তু বহিঃকক্ষপথে 4টা ইলেকট্রন থাকে এবং সে কি করে এই 4টা ইলেকট্রন আরেকটা যখন আমি পরমাণু বা অ্যাটমের কথা চিন্তা করেছি তার 4টা ইলেকট্রনের সাথে হচ্ছে গিয়ে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। যখনই আমি অ্যালুমিনিয়ামকে নিয়ে ডোপিং করছি, অ্যালুমিনিয়ামের সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টি? অ্যালুমিনিয়ামে থাকবে হচ্ছে সবচেয়ে বহিস্থ কক্ষপথে 3টা থাকবে। তাহলে এক্ষেত্রে সিলিকনের যে 4টা ইলেকট্রন আছে তার মাঝে অ্যালুমিনিয়ামের 3টা তোমার সিলিকনের 3টা ইলেকট্রনের সাথে কিন্তু সমযোজী বন্ধন গঠন করে এবং একটা যে অংশ সেটা এখানে যে হোল হিসেবে থেকে যাচ্ছে। এবং পি টাইপে এরকম করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি যদি সিলিকনের সাথে অসংখ্য পরিমাণ অ্যালুমিনিয়াম নিয়ে ডোপিং করা শুরু করি তাহলে আমার অসংখ্য পরিমাণ হচ্ছে হোলের সৃষ্টি হবে। এক্ষেত্রে কি হচ্ছে, মেজরিটি যে ক্যারিয়ার বাহক সেই ক্যারিয়ার বাহকটা হয়ে যাচ্ছে হোল। এটা একটা বিষয়। সেম ভাবে আমি যদি এন টাইপের ক্ষেত্রে চিন্তা করি, এন টাইপের ক্ষেত্রে কি করা হচ্ছে, একইভাবে বিশুদ্ধ চতুর্যোজি মৌলের সাথে পর্যায় সারণী পঞ্চম যোজি মৌলের আমি ডোপিং করছি আমরা। তো এক্ষেত্রে কি হলো, এক্ষেত্রে হলো যে জার্মেনিয়ামের সর্বশেষ কক্ষপথে 4টা ইলেকট্রন আছে, এর সাথে আর্সেনিকের পারমাণবিক সংখ্যা হচ্ছে 5। তো আর্সেনিকের যেহেতু পারমাণবিক সংখ্যা 5, সে কি করলো, জার্মেনিয়ামের সর্ববহিস্থ কক্ষপথে 4টা যে ইলেকট্রন আছে 4টা ইলেকট্রনের সাথে কিন্তু সে ডোপিং করছে। ডোপিং করে 4টা সমযোজী বন্ধন গঠন করবে, কিন্তু আর্সেনিকের যেহেতু পারমাণবিক সংখ্যা 5 তার মানে একটা ইলেকট্রন মুক্ত অবস্থায় থেকে যাচ্ছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এন টাইপের ক্ষেত্রে মেজরিটি যে ক্যারিয়ার বাহকটা আছে, মেজরিটি ক্যারিয়ার বাহকটা হচ্ছে গিয়ে ইলেকট্রন। তাহলে এখান থেকে আমরা দুইটা বিষয় একটু জানলাম। একটা হচ্ছে পি টাইপের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার বাহক হচ্ছে গিয়ে হোল এবং এন টাইপের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার বাহকটা হচ্ছে গিয়ে আমার ইলেকট্রন। এর পরবর্তী অংশটা আমার এখন কেন আমার ইলেকট্রন মেজরিটি ক্যারিয়ার বাহক ইলেকট্রন এবং মেজরিটি ক্যারিয়ার বাহক হোল হচ্ছে, এটা কেন আমাদের জানা দরকার সেই বিষয়টা নিয়ে আমরা একটু জানব। দেখো এর পরবর্তী অংশটায় আমরা সামনের দিকে যখনই এগিয়ে যাব তখন কয়েকটি বিষয় আমাদের জানা দরকার। এক হচ্ছে ডিপ্লেশন লেয়ার, ডিপ্লেশন লেয়ার বা ডিপ্লেশন স্তর নিয়ে আমরা একটু কথা বলবো এবং এর সাথে সাথে আমরা চলে আসব হচ্ছে বিভব বাধা। তো এই দুটো অংশ কিন্তু আমাদের খুবই জরুরি এবং হচ্ছে এর পরবর্তীতে আমরা বায়াসিং করব, ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস। যখনই ডিপ্লেশন লেয়ারের কথা বলা হচ্ছে এইখানে আমাদের একটা বিষয় চলে আসে, ডিপ্লেশন লেয়ার কখন হচ্ছে। আমরা কিন্তু বিশুদ্ধ অর্ধপরিবাহীতে যখন ডোপিং করা হচ্ছে তখন এক পার্শ্বে পি টাইপ এবং বাকি অর্ধেকে যদি এন টাইপ নিয়ে কিন্তু আমরা পিএন জংশন ডায়োডটা পেয়ে থাকি। পিএন
জংশন ডায়োড পেয়ে থাকি। তাহলে যখন পিএন জংশন ডায়োডের কথা চিন্তা করা হচ্ছে, তখন যদি আমি এর ব্লক ডায়াগ্রামের কথা চিন্তা করি, এক পাশে থাকবে পি টাইপ এবং আরেক পাশে চলে আসবে এন টাইপ। এটা হচ্ছে পিএন জংশনের একটা ব্লক ডায়াগ্রাম। পিএন জংশনের যদি প্রতীকের কথা চিন্তা করি, তাহলে এটা হচ্ছে গিয়ে পিএন যে জাংশন আছে, পিএন জাংশনের প্রতীক। তাহলে উপরেরটা আমার কি হলো? পিএন জাংশনের ব্লক ডায়াগ্রাম, এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম এবং এইটা হচ্ছে পিএন জাংশনের প্রতীক। এখন এই পিএন জাংশনটা কিন্তু ডায়োড হিসেবে কাজ করে। দেখো, ইলেকট্রনিক্সের ক্ষেত্রে ডায়োডের প্রয়োজনীয়তাটা কিন্তু অনেক বেশি, কারণ ডায়োডের একটা বড় কাজ হচ্ছে সে রেকটিফায়ার হিসেবে কাজ করে বা একমুখী কারক হিসেবে কাজ করে। এখন আমরা কি করব? এই যে পিএন জাংশনটা যে তোমার ডিপ্লেশন লেয়ার কেন হচ্ছে এবং এটার ক্ষেত্রে ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াসের অংশটা আমরা এগিয়ে যাব। তাহলে প্রথমেই আমার চলে আসছে ডিপ্লেশন লেয়ার। ডিপ্লেশন লেয়ার অংশটা আমাদের চলে আসলো। আমরা ডিপ্লেশন লেয়ার নিয়ে কথা বলছিলাম এবং বিভব বাধা নিয়ে একটু আলোচনা করব। ডিপ্লেশন লেয়ারের অংশটা দেখো, পি টাইপের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ারটা কি ছিল? মেজরিটি ক্যারিয়ারটা ছিল হোল এবং মাইনরিটি ক্যারিয়ারটা ছিল ইলেকট্রন। তো এই ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে পি টাইপের ক্ষেত্রে এই যে মেজরিটি ক্যারিয়ার হোল এবং এন টাইপের মাঝে হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার হোল, সেটা কিন্তু একটা যখন প্রবাহটা হয় তখন দেখা যাচ্ছে যে দুই পার্শ্বেই তারা ব্যাপন প্রক্রিয়ায় এই হোলটাকে সেম লেভেলে নিয়ে আসতে চায়। আবার একইভাবে এন টাইপ, এটা তো পি টাইপ, এই পি অংশ থেকে এই অংশটা পি এবং এই অংশটা ছিল এন। এন প্রান্তে যেহেতু মেজরিটি ক্যারিয়ার বাহক ইলেকট্রন এবং হচ্ছে পি টাইপে মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন, তখন কি হচ্ছে? এন টাইপ থেকে সেম ভাবে ব্যাপন প্রক্রিয়ায় ইলেকট্রনটা কি মাইনরিটি ক্যারিয়ার যে পি টাইপের ইলেকট্রন আছে সেই অংশটার দিকে আসতে চায় এবং এর মাঝখানে একটা অঞ্চলে এসে তারা কি করে? তড়িৎ নিরপেক্ষ হয়ে যায় এবং ফলশ্রুতিতে এই যে অংশটা আছে এই অংশটাতে একটা স্তরের সৃষ্টি হয়, যে স্তরটা মূলত তড়িৎ নিরপেক্ষ থাকে, সেই অংশটাকে বলা হচ্ছে ডিপ্লেশন লেয়ার বা ডিপ্লেশন স্তর। তো এই অংশটায় একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই অংশটায় কিন্তু একটা বিভব বাধার সৃষ্টি হবে। এই যে বিভব বাধা সৃষ্টি হয় যে অংশটা এখানে আমি তোমাদের দেখো আইডেন্টিফাই করে দিয়েছি, এই অংশ দুইটাকে বলা হচ্ছে বিভব প্রাচীর। তাহলে একই সাথে ডিপ্লেশন স্তরটা কি হলো, বিভব প্রাচীরটা কি হলো, সেই অংশটা কিন্তু আমরা দেখে ফেললাম এই ফিগারটার আলোকে। এখন এই যে পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে তড়িৎ প্রবাহটা পাওয়ার জন্য আবার ফরওয়ার্ড বায়াসে দিব না রিভার্স বায়াসে দিব, সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে বা আমরা করব। এক্ষেত্রে বহিস্থ যে ভোল্টেজটা পাবো, বহিস্থ ভোল্টেজ পাওয়ার ক্ষেত্রে আমরা দুইভাবে তড়িৎ সংযোগটা দিয়ে থাকি, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস এবং আরেকটা হচ্ছে রিভার্স বায়াস অংশটা। তো আমরা এই পর্যায়ে ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াসের অংশটায় যাব। দেখো, যখনই ফরওয়ার্ড বায়াসের কথা চিন্তা করা হচ্ছে, আমি এই চিত্রটাই রেখে দিচ্ছি, এই চিত্রের কিছু অংশ আমার লাগবে। তো যার জন্য আমি ফরওয়ার্ড বায়াসের অংশটা যখন চিন্তা করব, তখন দেখা যাচ্ছে যে এটার সাথে যদি আমি একটা ব্যাটারির সংযোগ দেই, ব্যাটারির সংযোগ দিয়ে আমি কি করব? আমরা একটা সার্কিট অঙ্কন করে ফেললাম। সার্কিট অঙ্কন করার ক্ষেত্রে দেখা গেল যে প্রথম অংশটায় আমরা কি করছি? ফরওয়ার্ড বায়াস। তো এই ক্ষেত্রে পি টাইপের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত দিয়েছি এবং এন টাইপের সাথে কি দিলাম? ব্যাটারির নেগেটিভ প্রান্তটা সংযুক্ত অবস্থায় আছে। আসলে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে নরমালি যদি আমি চিন্তা করি যে পি
জাংশনে আমি বাহ্যিকভাবে এমনভাবে ভোল্টেজটা প্রয়োগ করব যে ভোল্টেজের প্রয়োগ করার ফলে ডিপ্লেশন লেয়ারের প্রশস্ততা বা বেগ কমে গিয়ে কি হচ্ছে তড়িৎ প্রবাহটা চালনা হয়, সেই ধরনের সংযোগটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং। এই ক্ষেত্রে দেখো যে ব্যাটারির পজিটিভ প্রান্ত কি করা হচ্ছে হোল ধনাত্মক আধানযুক্ত। তাহলে চার্জের ক্ষেত্রে দুইটা ধনাত্মক আধান কিন্তু একে অপরকে বিকর্ষণ করে, সেটা আমরা জানি। তাহলে এই পজিটিভ আধান পি টাইপের যে হোল আছে, পি টাইপের হোলকে কি করবে বিকর্ষণ করবে। বিকর্ষণ করার ফলে এই যে বিভব প্রাচীরটা আছে, বিভব প্রাচীরটা কি হবে, বিভব প্রাচীরটা তার প্রশস্ততাটা একটু ভেতরের দিকে নিয়ে যাবে। আমি যদি এখানে চিন্তা করে দেখো, হয়তো বিভব প্রাচীর এখানে আছে, তার অবস্থানটা আরো ভেতরের দিকে চলে গেল পি টাইপের ক্ষেত্রে। সেম ভাবে এন টাইপে কি হচ্ছে, ব্যাটারির যে ঋণাত্মক প্রান্ত সে ইলেকট্রনটা তো ঋণাত্মক, ইলেকট্রনকে কি করবে বিকর্ষণ করবে। ইলেকট্রনকে বিকর্ষণ করার ফলে এই পাশে যে বিভব প্রাচীর আছে সেটাও একটু ভেতরের দিকে সরে আসবে। ফলশ্রুতিতে টোটাল ডিপ্লেশন লেয়ার, এই অংশটা, এই ডিপ্লেশন লেয়ারের প্রশস্ততা কমে যাবে। কমে যাওয়ার ফলে খুব সহজে তড়িৎটা প্রবাহিত হবে। এই যে বায়াসিংটা, এই বায়াসিংটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। পরবর্তী অংশটায় যদি আমরা রিভার্স বায়াসের কথা চিন্তা করি, রিভার্স বায়াসটা আমরা একটু দেখবো কেমন হয়। তো চিত্র কিন্তু আমি সেম চিত্র দিয়ে তোমাদের বোঝাচ্ছি। রিভার্স বায়াস এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, সেম ভাবে সার্কিট অঙ্কন করছি। সার্কিট ডায়াগ্রামটার দিকে যখন আমরা তাকাচ্ছি তখন দেখা যাচ্ছে যে এইটাতে পি টাইপের সাথে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সংযোগ দিয়েছি এবং এন টাইপের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্তটাকে আমি সংযুক্ত করেছি। এবং এই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে এই যে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত হোল যেহেতু ধনাত্মক, হোলকে কি করবে আকর্ষণ করবে। আকর্ষণ করার ফলশ্রুতিতে এখানে যে বিভব প্রাচীরটা আছে, এই বিভব প্রাচীরটা দেখা গেল তার নরমাল অবস্থান যদি তোমার এমন থাকে, আমি এটা হচ্ছে বিভব প্রাচীরের নরমাল অবস্থানটা চিন্তা করি, সেক্ষেত্রে কি করছে সে তাকে আকর্ষণ করতেছে। আকর্ষণ করার ফলে দেখা যাচ্ছে যে পি টাইপের ক্ষেত্রে হয়তো বা বিভব প্রাচীরটা এই অংশে চলে আসলো। সেম ভাবে এন টাইপের ক্ষেত্রে কি করা হচ্ছে, মেজরিটি ক্যারিয়ারের ক্ষেত্রে ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত, সেখানে আমি ব্যাটারি থেকে তাকে পজিটিভ আধান দিলাম, তাহলে একে অপরকে ঋণাত্মক আর ধনাত্মক মিলে একে অপরকে আকর্ষণ করবে। এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তার বিভব প্রাচীরটা বাইরের দিকে সরে আসতেছে, অর্থাৎ এক্ষেত্রে ডিপ্লেশন লেয়ারের যে বেধ বা প্রশস্ততা সেটা কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার ফলে সেটা তড়িৎ প্রবাহে বাধার সৃষ্টি করে। এইভাবে আমাদের পি টাইপ এবং পি টাইপকে যখন এন টাইপকে যখন এবং পি টাইপকে আমরা যখন বায়াসিং করছি, এই ধরনের বায়াসিংটাকে বলা হচ্ছে রিভার্স বায়াস। এখন একটা বিষয় বা দুইটা বিষয় আমাদের একটু খেয়াল রাখতে হবে। ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াসের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হয়, ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কিন্তু আমরা মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা তড়িৎ প্রবাহটা পরিমাপ করতে পারি, কিন্তু যখনই রিভার্স বায়াসের কথা চিন্তা করা হচ্ছে তড়িৎ প্রবাহটা মাইক্রো অ্যাম্পিয়ার পর্যন্ত পরিমাপ করা যাচ্ছে। তাহলে এই অংশটা থেকে আমরা ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াসের যে অংশটা আছে সেই অংশটা কমপ্লিট করলাম। এখন এর পরবর্তী অংশটা আমাদের আসলে একটা খুব মজার টপিক নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, এ পর্যায়ে দেখো আমরা জাংশন ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক, ভোল্টেজ বনাম হচ্ছে যে তার প্রবাহর বৈশিষ্ট্যটা কেমন হবে সেই বৈশিষ্ট্যটা নিয়ে একটু আলোচনা করব। যেহেতু ভাষামূলক, তোমাদের ফিগার বেসড আনসার এবং হচ্ছে চিত্রটা দেখেই বুঝতে হবে এই অংশটা। এখানে আমি দেখা গেল প্রথমে এই ভিআই ক্যারেক্টারিস্টিক পাওয়ার জন্য একটা সার্কিট ডায়াগ্রাম এঁকেছি। এই সার্কিট ডায়াগ্রামটার দিকে যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখা যাচ্ছে যে একটা পি এন জাংশনকে
আমরা ফরওয়ার্ড বায়াসে রেখেছি। কিভাবে ফরওয়ার্ড বায়াসে রেখেছি সেটা বলা যাচ্ছে যে পি টাইপের সাথে ব্যাটারির আবার পজিটিভ যে অংশটা আছে, পজিটিভ অংশটাকে শ্রেণী সংযোগে কিন্তু আমরা সংযুক্ত করেছি। এর সাথে একটা অ্যামিটার সংযুক্ত করা হয়েছে, একটা ভোল্টমিটার সংযুক্ত করা হয়েছে, পরিবর্তনশীল রোধ সংযুক্ত করা হয়েছে। তো এখন আমাদের দেখা যাবে যে একটা বিষয় কিন্তু আমরা আগে থেকেই জানি, বর্তনীতে আমাদের অ্যামিটারটা সবসময় শ্রেণী সংযোগে এবং ভোল্টমিটারকে সবসময় সমান্তরাল সংযোগে সংযুক্ত করা হয়ে থাকে, এটা আমরা আগে থেকেই জানি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু আমরা একটা পরিবর্তনশীল রোধ ব্যবহার করেছি, RH, যেটা হচ্ছে একটা পরিবর্তনশীল রোধ ব্যবহার করেছি। এই ক্ষেত্রে ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াসের প্রাথমিকভাবে আমি ফরওয়ার্ড বায়াসের কথা বলেছি। যখনই হচ্ছে এই যে ব্যাটারির যে অংশটা আছে, ব্যাটারিটাকে জাস্ট উল্টো করে দিব, অর্থাৎ পি টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ অংশ এবং এন টাইপের সাথে ব্যাটারির পজিটিভ অংশ সংযুক্ত অবস্থায় থাকবে, তখন কিন্তু আমরা রিভার্স বায়াস বলে পেয়ে যাব। এবং এখানে আমরা যে অংশটার দিকে আসলে VI ক্যারেক্টারিস্টিক ভোল্টেজ বনাম প্রবাহের যে অংশটা, তো এক্ষেত্রে দেখা যাবে যে ফরওয়ার্ড বায়াসে যখন ভোল্টেজ বৃদ্ধি করতে থাকবো তখন দেখা যাবে যে প্রবাহটা বৃদ্ধি পাচ্ছে। আবার রিভার্স বায়াসের ক্ষেত্রে কিন্তু বিপরীত প্রক্রিয়াটা শুরু হয়ে যায়। তাহলে VI ক্যারেক্টারিস্টিকটা কেমন হবে সেই অংশটার দিকে যদি আমরা যাই, তাহলে দেখো এই অংশটার সার্কিট ডায়াগ্রাম আমি একটা হচ্ছে লেখচিত্র অঙ্কন করেছি, বৈশিষ্ট্য লেখচিত্র, যার ফরওয়ার্ড বায়াস অংশটাকে আমি এই অংশটাকে চিহ্নিত করেছি এবং এই অংশটাকে রিভার্স বায়াস অঞ্চলটাকে বলেছি। এক্স অক্ষ বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর ভোল্টেজ এবং ওয়াই যে অ্যাক্সিস আছে সেটা বরাবর আমি তড়িৎ প্রবাহটাকে মেনশন করেছি। ফরওয়ার্ড বায়াসের জন্য IF এবং হচ্ছে VF এবং রিভার্স বায়াসের জন্য হচ্ছে VR এবং হচ্ছে IR। উভয় ক্ষেত্রে X অ্যাক্সিসে ভোল্টেজ, Y অ্যাক্সিসে তড়িৎ প্রবাহটা দেখানো হয়েছে। এখন জাস্ট আমি যদি লেখচিত্রটার দিকে তাকাই তাহলে কি দেখা যাচ্ছে? লেখচিত্রটায় যখন ফরওয়ার্ড বায়াস অঞ্চলটার দিকে আমরা চিন্তা করছি, ফরওয়ার্ড বায়াস অঞ্চলটাতে কি হচ্ছে, প্রাথমিকভাবে শূন্য থেকে যখন শুরু হচ্ছে ভোল্টেজ বৃদ্ধির সাথে সাথে একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত কিন্তু আমার হচ্ছে প্রবাহ হচ্ছে না, এবং ওই স্তরটা অতিক্রম করার পর ভোল্টেজটা যখনই বৃদ্ধি করতে শুরু করছি তখন দেখা যাচ্ছে যে প্রবাহটা সূচকীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমার এখানে কিন্তু অনেকগুলো কোশ্চেন চলে আসছে। একটা কোশ্চেন আসে যে হ্যাঁ, আমি যে শূন্য থেকে ভোল্টেজটা বাড়াচ্ছি একটা নির্দিষ্ট মান পর্যন্ত, কেন তড়িৎ প্রবাহ হলো না? তার মানে কি, অবশ্যই এমন একটা ভোল্টেজ আছে যে ভোল্টেজটাকে আমরা অপারেটিং ভোল্টেজ বলি, সেই অপারেটিং ভোল্টেজে যাওয়ার আগে পর্যন্ত কিন্তু তড়িৎ প্রবাহ হচ্ছে না, এবং এই ক্ষেত্রে অপারেটিং ভোল্টেজটার যে অংশটা সেটাকে আমি V দিয়ে মেনশন করেছি। তো এখানে জার্মেনিয়ামের যদি ডায়োড ব্যবহার করি, জার্মেনিয়াম ডায়োডের ক্ষেত্রে অপারেটিং ভোল্টেজটা 0.3 ভোল্ট হতে পারে, সিলিকনের জন্য সেই অপারেটিং ভোল্টেজটা হবে 0.7 ভোল্ট। তাহলে জার্মেনিয়ামের ক্ষেত্রে দেখা গেল যে 0.3 ভোল্ট অতিক্রম করার পরে ভোল্টেজ বৃদ্ধির সাথে সাথে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাবে, এই একটা বিষয়। আর সিলিকনের সাথে 0.7 ভোল্ট পর্যন্ত যাওয়ার পরে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাবে 0.7 যখন অতিক্রম করে যাবে, এবং একটা পর্যায়ে এসে দেখা যাবে যে একটা অংশের পরে সে খুব দ্রুত বৃদ্ধি হয়ে যাচ্ছে। এই যে পি অঞ্চলটার কথা বলা হচ্ছে, এই অঞ্চলটাকে বলা হচ্ছে খুব, এই যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটাতে খুব, এর পরবর্তী অংশটায় প্রবাহটা খুব দ্রুত বৃদ্ধি হয়ে যায়। এই যে পি অংশ, এই অংশটাকে বলা হচ্ছে, এই যে রিডিং এর যে অংশটা সেটা হচ্ছে নি ভোল্টেজ। তাহলে আমরা ফরওয়ার্ড বায়াস
ক্যারেক্টারিস্টিকটা কেমন হবে সেই অংশটা জানা। এখন হচ্ছে রিভার্স বায়াসের ক্ষেত্রে। রিভার্স বায়াসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যখনই শূন্য থেকে আমি ভোল্টেজটা বৃদ্ধি করতে শুরু করলাম, সেই সাথে সাথে কি হচ্ছে, ভোল্টেজটার সাথে তড়িৎ প্রবাহ হবে এবং এইখানে এসে আই নটে গিয়ে সে কিন্তু হয়ে যাচ্ছে যে একটা নির্দিষ্ট মান পাওয়া যাচ্ছে এবং আই নট থেকে একটা অংশ জুড়ে তার ভোল্টেজ বৃদ্ধির সাথে সাথে তড়িৎ প্রবাহ বৃদ্ধি না পেয়ে একই রকম মান থাকবে এবং এই মানটাকে অতিক্রম করার পরে হঠাৎ করে তার এই ক্রান্তিকালটা যখন চলে যাচ্ছে, হঠাৎ করে দেখা যাচ্ছে তড়িৎ প্রবাহ বৃদ্ধির সাথে তোমার ভোল্টেজ বৃদ্ধির সাথে তড়িৎ প্রবাহটা দ্রুত বৃদ্ধি পেয়ে যায়। এই যে মান, যে মানের ক্ষেত্রে সে স্থির আইটা একটা নির্দিষ্ট মান পর্যন্ত থাকতেছে, এখানে যে ভোল্টেজটা আসে, যে ভোল্টেজের পরে সে তড়িৎ প্রবাহটা খুব দ্রুত বৃদ্ধি পেয়ে যায়, এই ভোল্টেজটাকে বলা হচ্ছে ব্রেক ডাউন ভোল্টেজ বা হচ্ছে জেনার ভোল্টেজও বলা হয়ে থাকে এই আর মানটাকে। তাহলে এই যে লেখচিত্রের যে রূপটা আছে, এই লেখচিত্রের রূপটা থেকে আমরা আসলে তড়িৎ প্রবাহ অর্থাৎ হচ্ছে ভোল্টেজ বনাম যে তড়িৎ প্রবাহের বৈশিষ্ট্য লেখ, সেই লেখটা আমরা পেয়ে থাকি এবং এটা হলো গিয়ে ডায়োডের ক্ষেত্রে ভিআই বৈশিষ্ট্য লেখ। শিক্ষার্থীরা, পিএন জাংশন ডায়োড নিয়ে আমরা যখনই কথা বলছিলাম তখন আমাদের একটা শব্দ চলে এসেছিল একমুখী কারক অর্থাৎ রেকটিফায়ার। রেকটিফায়ারের ক্ষেত্রে ডায়োডটা কি করে, মূলত রেকটিফায়ার হিসেবে কাজ করে এবং এই প্রক্রিয়ায় দেখা যাচ্ছে যে পরিবর্তী প্রবাহটাকে একমুখী প্রবাহতে সে রূপান্তর করছে যখন ডায়োড রেকটিফায়ার হিসেবে কাজ করে। তো এক্ষেত্রে মূলত আমরা দুই ধরনের রেকটিফায়ার হিসেবে কাজ করতে থাকি, একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার এবং আরেকটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। আমি ফিগারের মাধ্যমে তোমাদেরকে আসলে হাফ ওয়েভ রেকটিফায়ার হিসেবে ডায়োডটা কিভাবে কাজ করে সেটা বুঝিয়ে দিচ্ছি। এক্ষেত্রে দেখো, এখানে আমি একটা সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করেছি। সার্কিট ডায়াগ্রামে একটা পিএন জাংশন ডায়োড ব্যবহার করেছি। ইনপুটে আমরা এসি প্রবাহ দিয়েছি এবং আমাদের এই ধর্ম অনুযায়ী আউটপুটে কিন্তু ডিসি প্রবাহটা পাওয়ার কথা। তাহলে এখানে কি হচ্ছে বিষয়টা, অর্থাৎ এখানে দেখো যে ইনপুটে যখনই এসি প্রদান করা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর কিন্তু প্রবাহটা তার দিকটাকে পরিবর্তন করছে। প্রথম অর্ধচক্রে সে ধনাত্মক, দ্বিতীয় অর্ধচক্রে কি সে ঋণাত্মক হয়ে যাচ্ছে এবং টোটালটা মিলেই কিন্তু একটা পূর্ণচক্র সম্পন্ন হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি প্রথম অর্ধচক্রের কথা চিন্তা করি, ইনপুটের 0 মানে ও এবং A1 অংশটার কথা যখন চিন্তা করছি তখন দেখা যাচ্ছে যে প্রাথমিকভাবে পিএন জাংশনটা ফরওয়ার্ড বায়াসে আছে, এই অংশটা আমি বিবেচনা করছি এবং এর ফলশ্রুতিতে কি হচ্ছে, যখনই সে ফরওয়ার্ড বায়াসে আছে অর্থাৎ পজিটিভ প্রান্তের সাথে পি এর পজিটিভ প্রান্ত হোলটা তো যেহেতু ম্যাচুরিটি ক্যারিয়ার এখানে, তাহলে সেটাও ধনাত্মক এবং খুব সহজে কিন্তু তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলবে এবং ফলশ্রুতিতে আমরা আউটপুটে দেখা যাচ্ছে ও প্রাইম এবং A1 প্রাইম যে তড়িৎ প্রবাহ অংশটা আছে সেই অংশটা পাওয়া যাবে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বি যে অংশটা আছে সেটা হচ্ছে তোমার এন টাইপের সাথে কিন্তু সম্পৃক্ত। তাহলে ফরওয়ার্ড বায়াস অংশটা চলে গেল। যখনই আমি রিভার্স বায়াসের অংশটার কথা চিন্তা করা হবে, রিভার্স বায়াসের অংশটার ক্ষেত্রে এখানে পি টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্তটা সংযুক্ত করে দেওয়া হচ্ছে এবং রিভার্স বায়াসের ক্ষেত্রে এর মধ্য দিয়ে কিন্তু কোনো তড়িৎ প্রবাহ পাওয়া যাচ্ছে না, যার ফলশ্রুতিতে আমরা ইনপুটে যে A1 এবং B1 যে অর্ধচক্র পেয়েছিলাম আউটপুটে এই অংশটাই কিন্তু কোনো তড়িৎ প্রবাহ হয় না, যার জন্য এখানে দেখানো হয়নি। আবার পরবর্তী অংশটায় সেম ভাবে যখন ফরওয়ার্ড বায়াসের কথা চিন্তা করব তখন আমি লেখচিত্রের রূপটা হচ্ছে গিয়ে পাবো B1 প্রাইম এবং C1
D1 প্রাইম। এভাবে প্রতিটা ইনপুটের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম অর্ধচক্রে আমি আউটপুট পাবো, দ্বিতীয় অর্ধচক্রে আউটপুট পাবো না, আবার প্রথম অর্ধচক্রে আউটপুট পাবো এবং দ্বিতীয় অর্ধচক্রে কিন্তু আউটপুট পাবো না। এভাবেই একটা হাফ ওয়েভ রেকটিফায়ার হিসেবে যে ডায়োডটা কাজ করে সেই অংশটা আমরা বুঝতে পারি। পরবর্তী অংশটা আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার নিয়ে আলোচনা করা। এখন আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার নিয়ে আলোচনা করব। ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে আমরা আগে থেকেই একটা চিত্র এঁকে রেখেছি, চিত্রটার থেকে আগে একটু বলে নিই। সেটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ারটা কিন্তু হচ্ছে দুইভাবে করা যাচ্ছে, একটা ক্ষেত্রে একটা ট্রান্সফরমার এবং দুইটা জংশন ডায়োড ব্যবহার করে, এবং আরেকটা ক্ষেত্র হচ্ছে একটা ট্রান্সফরমার এবং চারটা জংশন ডায়োড ব্যবহার করে। এখানে আমি চারটা জংশন ডায়োড ব্যবহার করে ফুল ওয়েভ রেকটিফায়ারের বিষয়টা তোমাদের দেখিয়ে দিয়েছি। এক্ষেত্রে একটা ট্রান্সফরমার থাকে, একটা লোড রোধ থাকে RL থাকে, এবং হচ্ছে ইনপুটে এসি প্রদান করা হয়ে থাকে। আউটপুটে আমরা আসলে একমুখী কী ধরনের রেজাল্ট পাবো সেই রেজাল্টটা আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার ক্ষেত্রে দেখব। তো ইনপুটের ক্ষেত্রে দেখো এম প্রান্তে যখন হচ্ছে এম প্রান্তে পজিটিভ অংশটা বিবেচনা করা হয় তখন D1 এবং D3 যে ডায়োড আছে, D1 ও D3 ডায়োড ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হয়। ডায়োডটা কি হয় এক্ষেত্রে আমার ফরওয়ার্ড বায়াস হচ্ছে। তাহলে এই যখনই ফরওয়ার্ড বায়াস হয় তখন তড়িৎ প্রবাহটার যে দিক আছে, তড়িৎ প্রবাহের দিকটা কি হবে, সে এম থেকে শুরু করবে, এম ই, এখানে আমি ভাষাটা ই লিখে দিচ্ছি। এক্ষেত্রে আমার তড়িৎ প্রবাহের যে দিকটা হবে, তড়িৎ প্রবাহের দিকটা হবে দেখো এম ই, যেহেতু ফরওয়ার্ড বায়াস পরবর্তী অংশটায় চলে আসবে এ থেকে সে যাচ্ছে হচ্ছে বি অংশটাতে। আমার এখানে বি অংশটা কিন্তু এটা, এ থেকে বিতে যাবে, বি থেকে সে আবার চলে যাচ্ছে এইখানে হচ্ছে সিতে, সির পরবর্তীতে চলে যাবে হচ্ছে এফ হয়ে সে এম এ ফিরে আসবে। এবং এর ফলে ফরওয়ার্ড বায়াসের ফলে আমরা যে চিত্রটা পাবো, চিত্রের রূপটা হয়ে যাবে তোমার এমন। প্রাথমিকভাবে যখন আমি এম প্রান্তটাতে পজিটিভ ভোল্টেজ দিয়েছি এবং হচ্ছে যখন ডায়োডের ক্ষেত্রে সেটা ফরওয়ার্ড বায়াসে আছে D1 এবং D3 ডায়োড, তাহলে এই ক্ষেত্রে রিভার্স বায়াসে আছে কি D2 এবং D4। পরবর্তীতে যখনই আমি হচ্ছে আমরা এম প্রান্তে নেগেটিভ ভোল্টেজের কথা চিন্তা করব তখন কি হবে, যে তখন ফরওয়ার্ড বায়াসে থাকবে D4 এবং হচ্ছে D2 ডায়োডটা। তাহলে এই ক্ষেত্রে D2 এবং D4 যে ডায়োডটা আছে সেই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকবে। এখানে আমি লিখে দিচ্ছি D1 এর জন্য, D3 এর জন্য, এখানে হচ্ছে আমি আউটপুট রেজাল্টটা এমন পেয়েছি। তাহলে পরবর্তী অংশে D2 এবং D4 কি ফরওয়ার্ড বায়াসে থাকছে। এই ক্ষেত্রে এখানে আমি লিখে দিলাম এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। তাহলে এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহের দিকটা কেমন হবে সেটা একটু চিন্তা করি। এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহটা হয়ে যাবে তোমার এক্ষেত্রে তড়িৎ প্রবাহটা হয়ে যাবে এম এফ এ বি সি ই এম। অর্থাৎ দেখো সে এম থেকে, যেহেতু এই অংশটা পজিটিভ করা হয়েছে, তাহলে এখান থেকে সে যাচ্ছে এফ থেকে সে চলে যাচ্ছে এতে, এ অংশটা থেকে সে আবার বিতে চলে আসবে, বি থেকে সে সিতে গেল, সিতে যাওয়ার পরে পরবর্তীতে সে ইতে যায় এবং ই হয়ে সে এম পথে ফিরে আসে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের ডায়োড D2 এবং হচ্ছে D4 এর যে আউটপুট পাবো সেই আউটপুটটা এই ধরনের আউটপুট।
যখন আমি টোটালটাকে একসাথে করে দিচ্ছি তাহলে আমার হচ্ছে আউটপুটটা কেমন আসবে আমরা একটু দেখি। তাহলে টোটাল অংশটা যখন আমি এক করে দিচ্ছি তাহলে আউটপুটটা আমরা এই ধরনের পেয়ে যাচ্ছি। এখানে D1 ডায়োডের জন্য, D2-র জন্য, D3-র জন্য, D4-এর জন্য আমরা আউটপুট পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই চিত্র থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে একটা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার একমুখী কারক হিসেবে ব্যবহৃত হয়। কারণ এখানে দেখা যাচ্ছে যে এসি এর যে প্রতিটা ক্ষেত্র, এসি এর প্রতি ক্ষেত্রে ইনপুটের অর্ধচক্রের জন্য বিদ্যুৎ কি হচ্ছে লোড রোধ RL এর মধ্য দিয়ে একই দিক এবি যে অংশটা আছে এবি এর অংশ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই প্রবাহিত হওয়ার ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে লোড রেল RL এ ভোল্টেজ ড্রপ হয়। ফলশ্রুতিতে এই ধরনের একটা গ্রাফিক্যাল চিত্রটা আমাদের সামনে দৃশ্যমান হয়ে যায় এবং বলা যাচ্ছে যে ডায়োড ফুল ওয়েভ রেকটিফায়ার হিসেবে কাজ করে। প্রিয় শিক্ষার্থীরা, তো এর মধ্য দিয়েই আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই রইবে। আমরা আগামী দিন সামনের দিকে অগ্রসর হব। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।